সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিডিয়া কর্তৃক আয়োজিত অনলাইন জীবরসায়ন কোর্সের চতুর্থ ক্লাসে আজকে সকলকে স্বাগত। তোমাদের সাথে আজকে আমি ডাক্তার আশিক দত্ত। আশা করছি আমরা সকলে ভালো আছি। তো আসলে বিগত দিন আমাদের যে ক্লাসটা ছিল সেটা আমরা আসলে সমতা সম্পর্কে শিখেছিলাম। তো আশা করছি যে তোমরা সমতা সম্পর্কে নিজেরা বুঝছো এবং মোটামুটি বাসায় পড়াশোনা করছো। এখন আজকে আমাদের আসলে আমি যে পরীক্ষাটা নিয়েছিলাম সেই পরীক্ষাটা দেখলাম যে কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল বা কাইরাল কেন্দ্র এই বিষয়টা নিয়ে আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা এটা নিয়ে বেশ একটু জটিলতা আছে সকলের মধ্যে। তো আসলে আমার আজকের ক্লাসের প্রথম টপিকটা হচ্ছে যে ক্লাসের কিছু অংশ আমি বিগত যে পরীক্ষাটা নিয়েছি সেটা একটু সলভ ক্লাস, আর তারপরে আমরা বিক্রিয়াতে যাবো আর কি, যে কোনো বিক্রিয়া কেমন হয়, বিক্রিয়ার মেকানিজমটা কি, বিক্রিয়া হওয়ার জন্য কে কে দায়ী, তো এই জিনিসগুলো আর কি। ঠিক আছে, আজকে এই ক্লাসটা কিন্তু মেডিকেলের প্রশ্ন আসে বিগত বছর 21-22 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন ছিল কিন্তু এখান থেকে। আর আমরা যে সমানতা পড়লাম সেখান থেকে হেক্সিন 3 কোন ধরনের সমানতা দেখায় এই প্রশ্নটা কিন্তু বিগত এমবিবিএস ভর্তি পরীক্ষা ছিল। তো এরকম প্রশ্ন থাকবে যে সমানতা রিলেটেড হয় একটা থাকবে, না হলে বিক্রিয়ার মেকানিজম এই রিলেটেড প্রশ্ন অবশ্যই থাকবে। আর আমি যেটুকু পড়িয়ে দিচ্ছি চেষ্টা করবে যে সেটা বই থেকে পড়ার, এবং মূলত হচ্ছে অনুশীলনের যে পার্টটা সেটা হাজার আগের বই হোক বা কবির স্যারের বই হোক, এই দুইটা পার্টে একটু অনুশীলনটা পড়তে হবে। কেমিস্ট্রিতে যদি তুমি অনুশীলন ভালো করে পড়ো তাহলে দেখবো যে গতবার 6টা প্রশ্ন ছিল কেমিস্ট্রি সেকেন্ড পার্টের জৈব যৌগ থেকে আর কি। তো জৈব যৌগের 6টা প্রশ্ন 6টাই ছিল হচ্ছে অনুশীলনী থেকে। এটা খুবই মজার বিষয় যে অনুশীলনী পড়লে তুমি কেমিস্ট্রি মোটামুটি 25টার মধ্যে 18 থেকে 20টা প্রশ্ন এমনিতেই সলভ করতে পারো। বাকি 4-5টার জন্য তোমাকে একটু বইতে ভালোভাবে পড়াশোনা করতে হবে। তো এই যে 18 থেকে 20টা এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট থাকে, যেটা আমরা যারা ভালোভাবে পারি। তবে অনুশীলনীতে যে প্রশ্ন আছে সেটা কিন্তু শুধু মুখস্থ করলেই সম্ভব না, এখানে কিছু ভুলও আছে, আবার যেগুলো বুঝে শোনা করতে হবে। এই যে আমি যে তোমার যে পরীক্ষাগুলো নিয়েছিলাম, এই যে কায়দা কানুন বিশিষ্ট যে প্রশ্নগুলো করেছি এগুলো কিন্তু সবই কিন্তু অনুশীলনী প্রশ্ন। তোমরা হয়তো অনুশীলন ঠিকমতো সলভ করো নাই, বা এগুলো সলভ করলে হয়তো ঠিকমতো বুঝো নাই। ঠিক আছে, তো যাই হোক একটু দেখো কয়েকটা জিনিস। সরি, আজকে ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেল, আমি একটু আসলে ব্যস্ত ছিলাম। তো যার কারণে আসলে সবাই তাহলে একটু জয়েন করো, আমরা ক্লাসটা শুরু করি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, বিগত ক্লাস এবং আজকেরটা। যারা ক্লাস করো নাই বিগতটা তারা ভালো করে ক্লাস করে নিও, আর যারা আজকে আমার সাথে জয়েন করছো তারা ভালোভাবে ক্লাসটা বোঝার চেষ্টা করো। কারণ যদি কোনো কনফিউশন থাকে বা কোথাও কিছু না বোঝো সেটা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো যে প্রথমে একটা প্রশ্ন দিয়েছিলাম যে কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল কোনটা। কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল কোনটি, এই প্রশ্নটা ছিল আর কি। আচ্ছা, তার আগে একটু বলে নিই যে আমি কিন্তু গ্রুপে আরো 2টা পেজ আপলোড করেছিলাম, যে 10টা হচ্ছে নামকরণ আর 10টা হচ্ছে সংক্ষেপ। তো এই যে এটা হচ্ছে একটা কুইজ টাইপের, আমি নিজের থেকেই বাসায় বসেছিলাম, তখন ভাবলাম যে কয়েকটা পরে দেখি নামকরণ বা সংক্ষেপ তোমরা কতটুকু বুঝছো বা কতটুকু কি নিজেরা পড়ছো। এই জন্য দেখার জন্য আমি তোমাদেরকে 10টা 20টা করতে দিয়েছি। তো এটা একটা প্রাইজের ব্যবস্থা রাখছে, যারা চেষ্টা করবো দরকার একটা বই পড়ো, কিন্তু প্রশ্নগুলো আগে দেখো না, আগে বইটা পড়ে ভালো করে তারপর পরীক্ষাটা করো। রাত 11টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে, দিলে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিও, আমি দেখে তারপরে 3 জনকে পুরস্কৃত করবো আর কি। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে। ঠিক আছে, আর জৈব যৌগের প্রথম প্রশ্নটুকু আমরা একটু ডিটেলসে পড়েছি, এরপরের যে প্রশ্নটুকু আমরা পড়বো এটা একটু মোটামুটি হয়, কারণ এই প্রশ্নটা আসলে বেশ কঠিন, এতটা আসলে দরকারও পড়ে না। এই জন্য আমরা টু দ্য পয়েন্টে করবো যেটুকু দরকার, যেমন আজকে বিক্রিয়াটা ভালোভাবে করতে হবে। আর এরপরে বিভিন্ন কার্যকরীমূলক ভিত্তিক যে জায়গা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলো আমরা জাস্ট যেগুলো দরকার শুধু সেগুলোই করবো, এর বাইরে কিছু করবো না। ঠিক আছে, ওকে। আর এরপর আমরা যে অ্যাডমিশন ব্যাচ করবো সেখানে আর কি একটু এর থেকে হয়তো ডিটেলসে পড়াবো বা যাই যতটুকু পড়ানো যায়। ঠিক আছে, আর আমাদের একটা অনলাইন গ্রুপ আছে, সেই গ্রুপে যারা জয়েন হতে চাও জয়েন হতে পারো। ওইখানে আমরা
বিভিন্ন যে স্যাররা আছে, আমি কেমিস্ট্রি, আমার ভাই আছে বায়োলজি, কুন্তল আছে, সবাই মোটামুটি আমরা চেষ্টা করবো তোমাদের যে সমস্যাগুলো সেইগুলো সলভ করার জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যে কাইরাল কেন্দ্রবিষ্ট অ্যালকোহল কোনটি? এটা ছিল প্রশ্নটা, এটাই 1 নম্বর প্রশ্ন ছিল। আচ্ছা, অপশনগুলো একটু লিখি। টুমিথাইল বিউটানল 1, খতে ছিল টুমিথাইল বিউটানল 2, গতে ছিল বিউটানল 1, আর ঘতে ছিল 3-মিথাইল বিউটানল 1। ঠিক আছে? খেয়াল করো যে সবগুলো অপশনই কিন্তু মোটামুটি কাছাকাছি। আর এই যে 4টা অপশন, এই 4টা অপশন দিয়ে আমি বাকি আরো 2টা প্রশ্ন করছি যে কাইরাল কেন্দ্রবিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা, আবার কাইরাল কেন্দ্রবিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা। অপশন কিন্তু সবসময় এই 4টাই ছিল মোটামুটি ঘুরে ফিরে, হয়তো 2-1টা পরিবর্তন করছিলাম আগে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা বিউটানল 2টা কতে ছিল আর কি, যাই হোক যেভাবে ছিল সেভাবেই দিয়ে দিই। এটা দেখছি অনেকেই ভুল করছো, আবার অনেকে ঠিক আছে। যাদের কনসেপ্ট ক্লিয়ার তাদের এটা ঠিক হবে, এটা কিন্তু মুখস্থের কিছু নাই। এটা জাস্ট বুঝে শুনে অ্যান্সারটা করলে বোঝা যাবে। প্রথমত হচ্ছে সংকেতটা লেখা, এটা হলো আমার কাজ। দ্বিতীয় কাজটা কি, কাইরাল কার্বন কোনটা সেটা চিহ্নিত করা। তো দেখো তাহলে সেটা লিখি। আচ্ছা দেখো, প্রথমে 2-মিথাইল বিউটানল 2, তাই তো? সহজ কথা। দেখো আমরা কি করি, বিউটানল 2 মানে আমরা বিউটানল, তার মানে এটা একটা অ্যালকোহল। কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল? 4 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাই তো? এবার অ্যালকোহলের 2, তার মানে কি OH মূলকটা 2 নম্বরে আছে। তাহলে মনে করেন আমি 1 2 3 4, তাহলে OH টা আমি 2 নম্বরে দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার? এরপরে কি বলছে, 2-মিথাইল, তার মানে এইখানে আরেকটা পার্শ্ব শিকল আছে। ওই যে আগে দিন বললাম প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স। এই যে এই অংশগুলো প্রিফিক্স। এই যে 2-মিথাইল, এই পোর্শনটা হচ্ছে প্রিফিক্স। তারপর বিউট, বিউট এটা হচ্ছে শব্দমূল, আর এই যে অল এটা হচ্ছে সাফিক্স। ঠিক আছে? তাহলে খেয়াল করো। আচ্ছা, 2 নম্বরটা একটু মুছে দিলাম আমি, কারণ একটু মিথাইল লিখতে হবে, সেটা উপরে লিখবো। উপরে দেখো লিখলাম সিরিজ থেকে, এই যে মিথাইল গুলো, তাহলে 1 2 3 4, তাহলে হয়ে গেল বিউট। 2 নম্বরে অল, তাহলে বিউটানল 2, এবং মিথাইলটা 2 নম্বরে, তাহলে হয়ে গেল 2-মিথাইল বিউটানল 2। এবার বাকি অংশগুলো কি হবে, হাইড্রোজেন দিয়েছি, শেষ। ওকে, আচ্ছা এইবার একটু খেয়াল করো প্রশ্নটা কি ছিল। মানে দেখছো একটা প্রশ্ন অ্যান্সার করতে গেলে কত কিছু বের করতে হচ্ছে। কাইরাল কেন্দ্রবিষ্ট অ্যালকোহল, তাহলে এটা অ্যালকোহল ঠিক আছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নের আগে কি বলছে, কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল। তাহলে এখানে কাইরাল কেন্দ্র বুঝতে হবে যে আমার মেইন যে কেন্দ্রটা সেটা কি কাইরাল কেন্দ্র হয়েছে। একটু খেয়াল করতে ভালো করে, এই যে এটা কি কাইরাল কেন্দ্র হয়েছে, একটু ভালোভাবে দেখো। দেখো এর এক হাতে আছে OH, তাই তো? এর এক হাতে আছে CH3, এইখানে চিন্তা করলে পাচ্ছি C2H5। আমি যদি একটু নিচে দিকে লিখি, তাহলে একটা কার্বনে আমরা OH পাচ্ছি, একটা হাতে CH3 পাচ্ছি, একটা হাতে C2H5 পাচ্ছি। তারপর সবগুলো ভিন্ন ভিন্নই ছিল, যদি না এটা থাকতো। দেখো এখানে একটা CH3 আছে, তার মানে এই কার্বনের 2টা CH3 আছে। তাহলে যেহেতু দুটো হাতে একই জিনিস আছে, তাহলে এটা কাইরাল কার্বন হবে? নো, এটা কাইরাল কার্বন নয়। ঠিক আছে, বুঝতে পারছি? এখন বলতে পারছি ভাই আমরা কাইরাল কার্বন কোনটাকে ধরবো, সেটা হচ্ছে কাইরাল কার্বন যে কোনোটাই হতে পারে, যে কোনো একটাকে ধরলেই হবে, যে একটা কাইরাল কার্বন আছে কিনা এটা হচ্ছে আমার প্রথম কথা, বের করতে হবে এটাই কাইরাল কার্বন আছে কিনা। খেয়াল করো এখানে কাইরাল কার্বন কিন্তু আমি মূলত এটা দেখছিলাম, বাকিগুলো কি দেখার প্রয়োজন পড়ে? এখানে 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, দেখাই যাচ্ছে হাইড্রোজেন বেশি আছে, একের বেশি, তার মানে তো কাইরাল কার্বন হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে? আচ্ছা, এটা কি বলছো, সময় 30 সেকেন্ডে সংকেত বের করতে গেলে
হাত কাঁপে পরীক্ষার সময়। এটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে। যত বেশি প্র্যাকটিস করবা, দেখো বেশি বেশি প্র্যাকটিস করলে এটা কিন্তু তোমার সংকেত বের করতে হবে, তুমি এটা দেখেই বলে দিতে পারবে। এটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে। তাহলে আমরা কি জানলাম? প্রথমটা ভুল, তাহলে এটা বাদ, তাই তো। এবার আসলে দ্বিতীয়টা হিসাব করি। এবার আসলে দ্বিতীয়টা 2-মিথাইল বিউটানল 1। খেয়াল করো, তাহলে 2-মিথাইল বিউটানল 1, তাহলে আমার কাজ কি? আগে বিউটানলটা আঁকানো, এই যে 4টা কার্বন, ওকে। আচ্ছা এবার বলছি বিউটানল 1, তার মানে 1 নম্বরে OH আছে, তাই তো, 1 নম্বরে OH আছে। এরপরে কি আছে? 2-মিথাইল, তার মানে মিথাইল গ্রুপটা কয় নম্বরে? এবার 2 নম্বরে। তাহলে এটা যদি আমার 1 নম্বর কার্বন হয়, এটা যদি আমার 1 নম্বর কার্বন হয়, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে 2টা H যাচ্ছে, কারণ এখানে তো 2টা হাত, এটা 2টা, 3টা, 4টা, এখানে CH3, তাহলে এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, ঠিক আছে, ওকে। এই তাহলে খেয়াল যদি করো, তাহলে এটা কি কার্বন কার্বন হচ্ছে? এটা কিন্তু কার্বন কার্বন হচ্ছে না। এখানে 2 হাইড্রোজেন আছে, এখানে নাই, এখানে নাই, ওকে। আচ্ছা এবার দেখো নিচেরটা বিউটানল 1, তাহলে বিউটানল 1 এর ক্ষেত্রে কি হবে? এই তো OH, তাই তো। আচ্ছা এটা তো বিউটানল 1, যদি আমরা এই পাশ থেকে 1 নম্বর হিসাব করি, 1 2 3 4, এটা তো, তাই তো। আচ্ছা এইবার যদি দেখো এই যৌগের ক্ষেত্রে যদি আমি এখানে একটা CH3 লাগাই, এই যৌগের ক্ষেত্রে এখানে যদি একটা CH3 লাগাই, তাহলে এখানে একটা কি হয়? হাইড্রোজেন হয়। আচ্ছা আগের যৌগটা একটু দেখি, সরি ভুল হয়ে গেছে। সরি আমার ভুল হয়েছে একটু। 2 নম্বরটা খেয়াল করো, 2-মিথাইল বিউটানল 1, তাহলে এই যে মাঝখানের কার্বনটা, এই যে এটা কি কার্বন কার্বন হয়? এই যে একটা CH3, এই যে একটা H, এক হাতে C2H5, এক হাতে এটা, তার মানে এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে। এই জন্য অ্যান্সার হবে হচ্ছে 2, এই জন্য অ্যান্সার হবে 2। তার মানে আমি 2 নম্বরে সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছি। বাকিগুলো একটু দেখো। আচ্ছা পরে যেটা বললাম কি বিউটানল 1, মনে করেন এটাকে আমি 1 ধরলাম, এই তো বিউটানল হয়ে গেল, তাই না? তাহলে এখানে 2টা হাইড্রোজেন দেবো, এখানে 2টা হাইড্রোজেন দেবো, এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা H3, তাই তো। এই হলো আমার বিউটানল 1। তাহলে দেখো এখানে কোনো কার্বন কার্বন আছে? নেই। কেন নেই? কারণ এই যে এখানে 2টা হাইড্রোজেন আছে, এই জন্য। বুঝতে পারছি? তাহলে বিউটানল 1 এর ক্ষেত্রেও আমার কোনো কার্বন কার্বন নেই, ওকে। 3-মিথাইল বিউটানল, আচ্ছা আমি যেহেতু এখানে অ্যান্সার পেয়েই যাচ্ছি, তাহলে কি আমার নিচেরটা রাখার দরকার আছে? আমরা তো 2 নম্বরটা পেয়েই গেলাম যে কার্বন কার্বনের কার্বন কোনটা, এটা হচ্ছে 3-মিথাইল বিউটানল 1। আচ্ছা এটা তো রাখাই দিই, তাহলে কি ছিল? বিউটানল 1, 4 কার্বন, 1 মানে কি? 1 নম্বরে OH, এটা 1 নম্বর, এটা 2, এটা 3, এটা 4। এবার হচ্ছে 3-মিথাইল, এটা যদি 1 হয় তাহলে এটা 3, তাহলে এই হাতে একটা কি আছে? হাইড্রোজেন আছে, এই হাতে 2টা হাইড্রোজেন আছে, এই হাতে 3টা হাইড্রোজেন আছে, তাই তো। তাহলে খেয়াল করো, চিন্তা করি, তাহলে কি কার্বন কার্বন হচ্ছে? হচ্ছে না। কেন? কারণ এই হাতে একটা CH3, এই হাতে একটা CH3, তাহলে এটাও কার্বন কার্বন নয়। তাহলে শুধুমাত্র কি এতক্ষণ খোলা ছিল?
শুনতে পাইছে, এগুলো কিছু বলছে? আচ্ছা, তোমরা কি সবাই শুনতে পাচ্ছিলে এতক্ষণ? একটু জানাও তো কেউ শুনতে পাচ্ছিলে কিনা? শোনা যাচ্ছিল? আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমরা শুধুমাত্র 2 নাম্বারটা ছাড়া আর কোনোটাই কিন্তু কাইরাল কার্বন পাচ্ছি না। ঠিক আছে, 2 নাম্বারটা ছাড়া কোনোটাই কাইরাল কার্বন কিন্তু আমরা পাচ্ছি না। ঠিক আছে, ওকে, খেয়াল করো। আচ্ছা, এইটার সাথে আমরা একটু তুলনা করি আরও যে 2টা প্রশ্ন দিয়েছিলাম। হ্যাঁ, দেখো, একটা প্রশ্ন দিয়েছিলাম যে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল। কি বলেছিলাম? কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল, এবং অপশন মনে একই ছিল প্রায়। তাহলে 2 মিথাইল বিউটানল 2 ছিল, 2 মিথাইল 1 বিউটানল ছিল, বিউটানল 1 ছিল। হ্যাঁ, মানে অপশনগুলো একই ছিল, একই। তাহলে একই অপশন ছিল। এবার দেখো, এই অপশনগুলো আগের প্রশ্নের সাথে এটার পার্থক্য কোথায়? প্রথম পার্থক্য হচ্ছে এখানে কাইরাল কার্বন খুঁজতে হবে। 2 নাম্বার কথা হলো যে এখানে, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কাইরাল কার্বন খুঁজতে হবে। 2 নাম্বার কথা হলো সেটা 1 ডিগ্রি অ্যালকোহল কিনা সেটা দেখতে হবে, সেটা 1 ডিগ্রি অ্যালকোহল কিনা সেটা দেখতে হবে। খেয়াল করো, 2 মিথাইল বিউটানল 2, ওকে। এই এটা তো ছিল 2 মিথাইল বিউটানল 2, তাই না? দেখো তো, ওএইচটা যে জায়গায় আছে এটা কয় ডিগ্রি কার্বন? এই কার্বনের এই পাশেও কার্বন, এই পাশেও কার্বন, তার মানে এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি। তার মানে এটা তো সেকেন্ডারি। 2 ডিগ্রি থাকার মানে হচ্ছে এটা সেকেন্ডারি। তাহলে এটা আমার বাদ। সহজ কথা, যদি এরকম বিউটানল 2 থাকে 2, তার মানে তো ওএইচটা মাঝে, তার মানে তো শিওরভাবেই বলা যায় যে ওইটা 1 ডিগ্রি কার্বন নয়। তাহলে 1 ডিগ্রি কার্বন হতে গেলে কি করতে হবে? যেটা শেষে আছে অ্যালকোহল, শেষে, সেটা খুঁজতে হবে, তাই না? এটা তো সহজ কথা। তার মানে এই 2টার মধ্যেই ঘুরে ফিরে কেউ একটা হবে অ্যান্সার। তাহলে কি দেখতে পাচ্ছ? এটা হলো সহজ পদ্ধতি। মানে সহজটা হলো কি, যে 1 ডিগ্রি অ্যালকোহল বের করতে বলছে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল যদি হতে হয় তাহলে কি হতে হবে বলো তো? ওএইচটা একদম কোনায় থাকতে হবে, কোনায়। তাইলেই তো আমরা 1 ডিগ্রি অ্যালকোহল বলতে পারবো নাকি? ওএইচ যদি মাঝে হয় তাহলে সেটা কয় ডিগ্রি হয়ে যাচ্ছে দেখো তো? এই পাশেও কার্বন, এই পাশেও কার্বন, তাহলে তো এটা 2 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি তখনই হবে যদি ওএইচটা বাইরের দিকে থাকে, এই যে 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাকে যদি পরীক্ষা করে নেবে 1 ডিগ্রি অ্যালকোহল প্রশ্ন আসে, খুব সহজভাবে আমাকে দেখতে হবে, হচ্ছে যে কোনটায় 1 আছে শেষে, 1। আচ্ছা, কি দীপচাঁদ কি বলছো? 3 ডিগ্রি হবে না 2 নম্বরটা? আচ্ছা, বুঝিনি তোমার প্রশ্নটা। আচ্ছা দীপচাঁদ, একটু ক্লিয়ার করে দিও কোনটা বলতে যাচ্ছ। তাহলে দেখো, আমাকে তাহলে খুঁজতে হবে এখন 2টার মধ্যে, হয় আমার খ হবে, না হইলে গ হবে, ঘ হবে। তাহলে এই 2টার মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা। তাহলে কিভাবে বুঝবো? এবার তাহলে আবার আগাইতে হবে। তাহলে প্রথম কথা, আমার কয় ডিগ্রি অ্যালকোহল সেটা আমি দেখলাম। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল বললে সেটা 1 হতে হবে অবশ্যই, মানে শেষে 1 হতে হবে। তাহলে এই 2টার মধ্যেই আছে। তাহলে বাকি 2টা তো আমার এমনিতেই বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে অপশন আমি দুটো নিয়ে চিন্তা করব। আর যদি পরীক্ষা আসতো 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা, তাহলে এই 2টাকে তখন বাদ দিয়ে দেওয়া যেত। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, খেয়াল করো। তাহলে এটা আগে দেখি। তাহলে কার্বন আছে কয়টা? 4টা। হ্যাঁ, 4টা কার্বন। বিউটানল 1, আমি মনে করো এদিক থেকে 1 বললাম, তাহলে এটা 1, তাহলে এটা 1 2 3 4, 4টা কার্বন। ওকে, আচ্ছা, এবার কি বলবো? 2 মিথাইল, তার মানে 2 নম্বরে মিথাইল মূলক।
তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে চোখ বন্ধ করেই বলা যায় যে এটা একটা কাইরাল কার্বন বিশিষ্ট অ্যালকোহল। কেন? এই যে এই পাশে একরকম, এই পাশে একরকম, এইখানে একরকম, এইখানে আরেক রকম, চার হাতে চারটা ভিন্ন জিনিস আছে, তাহলে এটা তো ডেফিনেটলি একটা কাইরাল কার্বন বিশিষ্ট অ্যালকোহল। আবার 1 ডিগ্রিও হচ্ছে, এই যে শুধুমাত্র এক পাশেই জড়িত, অর্থাৎ হাইড্রক্সিল মূলকটা যে কার্বনের সাথে যুক্ত সেটা শুধুমাত্র এক সাইডেই কার্বন দ্বারা যুক্ত, তার বাকি হাতগুলো কি দিয়ে? তার বাকি হাতে আছে হাইড্রোজেন, আর কোনো কার্বন নেই। এবার যদি একটু নিচেরটা দেখি তাহলে একটু খেয়াল করো তো, একই রকম বিউটানল 1 আঁকায় দিলাম, এবার কি হচ্ছে 3 মিথাইল, এই যে 3 মিথাইল, তাহলে এখানে তিনটা হাইড্রোজেন হবে, এখানে 2 হাইড্রোজেন হবে। খেয়াল করো এটাও কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল, এটাও কিন্তু একটা 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? এটাও একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এটার এই হাতেও একটা CH3, এই হাতেও একটা CH3, তার মানে এটা কিন্তু কাইরাল কার্বন হবে না। তাহলে এটা কাইরাল কার্বন না, এটা 1 ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে, কিন্তু এটা কাইরাল কার্বন নয়। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হবে হচ্ছে খ। আগেরটাও অ্যান্সার ছিল খ, এটার অ্যান্সার হলো খ, মানে 2। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। আর যদি পরীক্ষায় আসতো কাইরাল কার্বন বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা, তাহলে অ্যান্সার হতো কোনটা? এই দুইটার থেকে একটা অ্যান্সার হতো। তাহলে এই দুইটার মধ্যে এমন কে আছে যে কাইরাল কার্বন বিশিষ্ট? বলো তো, বলতে পারবা? বলো তো এই দুইটার মধ্যে কে আছে? এই যে বিউটানল 2 আর 2 মিথাইল বিউটানল 2, এই দুইটার মধ্যে কোনটা আছে যেটা কাইরাল কার্বন বিশিষ্ট? 2 ডিগ্রি অ্যালকোহল তো দুইটাই, সেটা তো আমরা বুঝতেই পারতেছি। যদি ওই যে আমার পরের প্রশ্নটা কি ছিল? পরের প্রশ্নটা ছিল কাইরাল কার্বন বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে বলো তো 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা হবে? বলো, তাড়াতাড়ি অ্যান্সার করো। ক হবে না গ হবে? ঠিক আছে, তাহলে ক হবে না গ হবে? দেখো তো একটু, দেখো এটাও কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল, এটাও 2 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু আমরা যখন আগে আঁকিয়েছিলাম কটা তো কাইরাল কার্বন ছিলই না। তাহলে কাইরাল কার্বন শুধুমাত্র ছিল কোনটায়? এই যে বিউটানল 2-তে। বিউটানল 1-এ কিন্তু কাইরাল কার্বন নেই, কিন্তু বিউটানল 2-তে কিন্তু কাইরাল কার্বন আছে। এই প্রশ্নটাই, এই যে কাইরাল কেন্দ্রবিষ্ট অ্যালকোহল কোনটি, এই প্রশ্নটায় বিউটানল 2 দিয়ে অপশন বানানো ছিল। সেটা 3-4 শিক্ষাবর্ষেও ছিল, 12-13 শিক্ষাবর্ষেও এই প্রশ্নটা আসছিল। ঠিক আছে, কিন্তু এমন একটা সমস্যা ছিল, সেখানে অ্যান্সার ছিল দুটো। সেখানে এটাও অ্যান্সার ছিল, এটাও অ্যান্সার ছিল, মানে এই দুইটা, সরি, খ আর গ। এটা হচ্ছে, দেখো আমি একটু সামারাইজ করে দিই। মনে করো এটাই আমার স্টেপ, মানে এটাই হলো প্রশ্নটা। যদি প্রশ্নটা হয় কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল কোনটি, তাহলে অ্যান্সার কিন্তু খ গ দুটোই সঠিক, দুটোই কিন্তু আমার কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল। এটাও সঠিক, এটাও সঠিক। পরীক্ষায় যদি প্রশ্ন করে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা, তাহলে অ্যান্সার হবে এটা, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কাইরাল কেন্দ্র বিশিষ্ট 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা, তাহলে অ্যান্সার হবে এটা, 2 ডিগ্রি। বুঝতে পারছি? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে 2 মিথাইল বিউটানল 2, এর 2 নম্বর কার্বন, 3 নম্বর 3 ডিগ্রি কার্বন হবে না। আচ্ছা, দ্বীপচানোটা একটু আঁকাই আরেকবার, তারপরে দেখো যেটা বলতে যাচ্ছে। দেখো এটা হচ্ছে কি, এই যে 2 মিথাইল এবং বিউটানল 2, ঠিক আছে? এই কার্বনটা হচ্ছে, ও ও বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, ঠিক ঠিক। 2 মিথাইল বিউটানল 2, এটা কিন্তু 3 ডিগ্রি কার্বন, ঠিক আছে? হ্যাঁ, এটা 3 ডিগ্রি কার্বন, ঠিক। দীপচরণ ঠিকই বলেছে, এটা 3 ডিগ্রি কার্বন। তার মানে এখানে 2 ডিগ্রি কার্বন অ্যান্সার বলে শুধু একটাই, 2 ডিগ্রি অ্যালকোহল আর কি। এটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে আমাদের এই রিলেটেড 3টা প্রশ্ন শেষ হলো।
ঠিক আছে? হ্যাঁ 3 ডিগ্রি হবে ওইটা। তাহলে ক তো আমার এমনিতেই বাদ, খালি খ অ্যান্সার হতে পারে, গ অ্যান্সার হতে পারে। পরীক্ষায় যদি এরকম দুটো অপশান পরপর থাকে তাহলে অ্যান্সার প্রথমটা করবা, মানে খ অ্যান্সার করতে হবে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল বললে অ্যান্সার খ, 2 ডিগ্রি অ্যালকোহল অ্যান্সার বললে গ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা গেল এই কাইরাল কেন্দ্র। তাহলে কাইরাল কেন্দ্রকে আমরা বুঝতে পারবো? হ্যাঁ, একটু হাজারিনাগ স্যারের বইয়ের অনুশীলনীটা বের করবা, দেখবো যে কয়েকটা প্রশ্ন পরপর দেওয়া আছে এই কাইরাল কেন্দ্র নিয়ে। ঠিক আছে? তাহলে কাইরাল কেন্দ্র বের করতে গেলে আমরা কি করব? প্রথমে যেটার নাম বলবে সেটাকে এইভাবে সাজায় লিখব। অ্যালকোহল হলে অ্যালকোহল বানাবো, কোনো পার্শ্ব শিকল থাকলে বা পার্শ্ব শিকল থাকলে সেটা আঁকাবো। ওকে, আঁকানোর পরে আমাকে খুঁজতে হবে আমরা যে কার্বনটা নিয়ে চিন্তা করছি তার 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে কিনা, তাহলে সেটা কাইরাল কার্বন হবে। আর 1 ডিগ্রি 2 ডিগ্রি সেটা কিভাবে বুঝবো? ওইসটা যার সাথে যুক্ত থাকবে সেই কার্বনটা কয় দিকে কার্বন দিয়ে যুক্ত, তার মানে সেখানে কয়টা হাইড্রোজেন আছে এটা খুঁজতে হবে। যদি এই কার্বনের সাথে 2টো হাইড্রোজেন থাকে তাহলে সেটা 1 ডিগ্রি। কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি। কার্বনের সাথে যদি কোনো হাইড্রোজেন নাই থাকে তাহলে 3 ডিগ্রি হয়ে যাবে সেটা। ঠিক আছে? তাহলে কার্বনের সাথে 2টো হাইড্রোজেন থাকলে 1 ডিগ্রি, কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকলে 2 ডিগ্রি, কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই তাহলে সেটা 3 ডিগ্রি। বুঝতে পেরেছি কিভাবে ডিগ্রি বের করতে হবে? ওকে, এরপরেও যদি কেউ না বুঝো তাহলে একটু লিখে দিও যে স্যার বুঝতে পারিনি, আবার বলবো আর কি। কারণ এই জিনিসগুলো খুব একটা সহজ নয়, একটু জটিল আছে বেশ। আচ্ছা আচ্ছা দীপচয়ন, এবার কি বুঝতে পেরেছো? আচ্ছা, কোনটি কাঠামোগত সমানতা নয়? এই প্রশ্ন যারা ভুল করছো আসলে খুবই কষ্ট লাগে। গত ক্লাসে পড়িয়ে দিলাম যে চেইন বা সিকল এর আরেক নামই হচ্ছে কেন্দ্রীয় সমানতা। তাহলে চোখ বন্ধ করে তো আলোক সমানতা আছেই, তাহলে অ্যান্সার আলোক সমানতা হবে। তাহলে আমরা কেন্দ্রীয় কেন দাগাবো? ছিল কোনটি কাঠামোগত সমানতা নয়, তাহলে অ্যান্সার আলোক সমানতা হবে। কাঠামো হচ্ছে যেগুলো গাঠনিক সমানতা, তার মধ্যে কি ছিল? কার্যকরীমূলক, অবস্থান, মেটামারিজম, টটোমারিজম, আর একটা হচ্ছে চেইন বা সিকল, যার আরেক নামই হচ্ছে কেন্দ্রীয় সমানতা। এই প্রশ্নটাও কিন্তু মেডিকেলের প্রশ্ন, অ্যাডমিশন টেস্টের, যেটা 2বার আসছে মেডিকেলে। 2বার না, সরি 3বার। 2বার আসছে একইভাবে, আরেকবার আসছে হচ্ছে প্রশ্নটাকে পরিবর্তন করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা ছিল, মানে এই প্রশ্নটা 2 পরীক্ষায় দিয়েছি। এর আগে একটা দিলাম CnH2nO, এটা ছিল গত পরীক্ষার প্রশ্ন। এটা তো দ্বিবন্ধন, এইটুক তো ফলো করে কাকে? অ্যালকিনকে ফলো করে না? অ্যালকিন এটা ফলো করে কাকে? অ্যালকিনকে ফলো করে। তাহলে দ্বিবন্ধন আছে এমন কেউই হবে, সেটা হতে পারে অ্যালডিহাইড, সেটা হতে পারে কিটোন। তাহলে এই সংকেতটা হবে হচ্ছে অ্যালডিহাইড কিটোনের জন্য। আর যদি CN, যেটা গত কালকের পরীক্ষায় যেটা দিয়েছিলাম, সেটা ছিল CnH2n+2O, তাহলে কি এইটুকু কাকে ফলো করে? এটা তো অ্যালকেনকে ফলো করে, মানে সিঙ্গেল বন্ধন, সিঙ্গেল। তাহলে সিঙ্গেল বন্ধন হলে কাকে ফলো করবে? সেটা অ্যালকোহলকে ফলো করবে, না হলে ইথারকে ফলো করবে। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হবে অ্যালকোহল এবং ইথার। ভালো করে বুঝতে হবে, যদি অ্যালকেনের সাথে মিলে যায় তাহলে সেটা হবে অ্যালকোহল আর ইথার, যদি অ্যালকিনের সাথে মিলে যায় তাহলে হবে অ্যালডিহাইড আর কিটোন। ওকে, আচ্ছা আচ্ছা, কোনটি অ্যালকোহলের সমানতা নয়? এটা অনেকেই লিখছো যে চেইন সমানতা। চেইন তো আগের দিন বলে দিলাম যে সকল কার্যকরীমূলক একটা সমানতা দেখাবে, সেটা হলো চেইন সমানতা। তাহলে অ্যালকোহলকে চেইন দেখাবে না? অ্যালকোহলকে থেকে ব্যতিক্রম হয়ে গেল নাকি? ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যালকোহলের সমানতা নয় হচ্ছে মেটামারিজম। কারণ আমরা জানি মেটামারিজম দেখায় 3টা জিনিস, কি কি? কিটোন, ইথার, সেকেন্ডারি অ্যামিন। এটাও প্রশ্ন আছে, ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন, এরা দেখাবে কি?
মেটামারিজম। ওকে, আচ্ছা এরপরে ছিল নিম্নের কোটি সমানতার সঠিক উদাহরণ নয়। আচ্ছা এটাও মেডিকেলের একটা প্রশ্ন, ঠিক আছে। তো তোমাদের নতুন বই অনুযায়ী অ্যালডিহাইডকেও বলা হয়েছে যে তারা কিটোইনল সমানতা দেখায়, কিন্তু পুরনো বইতে কিন্তু এটা ছিল না। যার কারণে প্রশ্নকর্তা যদি প্রশ্ন এরকম করে তাহলে অ্যান্সার হবে ওই অ্যালডিহাইডেরটা। তাহলে কিটোইনল সমানতা শুধু দেখাবে কিটোন। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ক। গ্লুকোজের, এটা অনেকে ভুল করছে যে গ্লুকোজের আলোক সক্রিয় সমাণু, আমি কাইরাল কার্বনের কথা বলিনি। কাইরাল কার্বন হবে 4টি, আর 2⁴ মানে 16টা, এটা হবে আলোক সক্রিয় সমাণুর সংখ্যা। এরপরে ছিল 2টা। আচ্ছা এই জিনিসটা একটু ভালো করে বুঝবে। আচ্ছা দেখো, 2টা আলোক সক্রিয় সমাণু মানে মনে করো যদি একটা কাইরাল কার্বন থাকে, আসলে একটু 2টা, একটা যদি কাইরাল কার্বন থাকে তাহলে হবে 2টো আলোক সমাণু, মানে 2টো আলোক সক্রিয় সমাণু। যদি দুইটা কাইরাল কার্বন থাকে, এখানে আবার কথা আছে, 2টা কাইরাল কার্বন যদি সেখানে অসদৃশ অপ্রতিসম, মানে 2টা পোর্শন ভিন্ন ভিন্ন, একই রকম দেখতে নয়, তাহলে সেই ক্ষেত্রে হবে 2⁻, মানে আমাদের সূত্র ফলো করবে 2m, মানে 2⁻², তার মানে হবে 4। কিন্তু যখন এখানে সদৃশ্য অপ্রতিসম হয়ে যাবে, যখন এটা সদৃশ্য হয়ে যাবে মানে 2টা জায়গায় একই রকম হয়ে যাবে দেখতে, তখন সূত্র হচ্ছে 2n−1। তাহলে দেখো আমার এখানে 2টা সমাণু ছিল, 2টা কাইরাল কার্বন, তাহলে 2⁻2−1 = 2। এই জন্য এই প্রশ্নের অ্যান্সার হবে 2। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রশ্নটা কি ছিল দেখো, 2টি সদৃশ্য অপ্রতিসম কাইরাল কার্বন যৌগের আলোক সক্রিয় সমাণু সময় কয়টি? তাহলে আলোক সক্রিয় সমাণু হবে 2টা, আর একটা হবে মেসো যৌগ, মেসো। ঠিক আছে, আচ্ছা ট্রান্স সমাণুর ক্ষেত্রে কোনটা বেশি? সিস ট্রান্স 2টা সমাণু। মনে রাখবা ট্রান্সের ক্ষেত্রে শুধু 2টা জিনিস বেশি, একটা হচ্ছে গলনাঙ্ক আর একটা হচ্ছে সুস্থিতি। ওকে, তাহলে গলনাঙ্ক আর সুস্থিতি এটা বেশি হচ্ছে ট্রান্সের, আর বাকি সব কিছু বেশি হচ্ছে সিসের ক্ষেত্রে। আচ্ছা পানি ডাইইলেকট্রিক, এগুলো তোমরা পারবা এমনিতেই বই থেকে। জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না, এই জিনিসটা মনে রাখবা, যেখানে 2 পাশে একই জিনিস থাকে, মানে কোনো একটা যৌগের একই সাইডে যদি 2টা সেম জিনিস হয়ে যায়, দেখো এখানে 2টাই হাইড্রোজেন, প্রোপিনের ক্ষেত্রে এক পাশে 2টাই হাইড্রোজেন থাকে, এই জন্য দেখাবে না। ওকে, আচ্ছা এটার অ্যান্সার গ হবে। ঠিক আছে, গ মানে এই যে প্রশ্নটা 10-এর অ্যান্সার হবে 2টো, খ ও গ। গ ভুল, গতেও হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে পেন্টিন 2 কোন ধরনের সমানতা? বলছিলাম অ্যালকিন, তার মানে সিস ট্রান্স বা জ্যামিতিক সমানতা। ওকে, তারপরে আলোক সমাণুগুলোর বৈশিষ্ট্য 9 কোনটি? 2টা অ্যানোনসিওমারের সমান অবস্থানকে বলা হয় রেসিমিক মিশ্রণ, মেসো যৌগ তোমরা পারো। আচ্ছা এরপরে আসলে বলি হেক্সেনের সমাণু সংখ্যা কতটি? আচ্ছা এরকম যদি আমাকে পরীক্ষায় বলে যে এর কয়টি সমাণু সম্ভব, তাহলে আমরা সিরিয়ালে যাব, একবারে সিরিয়াল ব্রেক করব না। বলা ছিল কি হেক্সেন, দেখো হেক্সেন মানে কয়টা কার্বন বলো তো? হেক্সেন মানে বলো কয় কার্বন? তাড়াতাড়ি বলো, হেক্সেন মানে কয়টা কার্বন? কয়টা হেক্সেন মানে? বলো হেক্সেন মানে কয়টা কার্বন? হেক্সেন মানে 6। এবার দেখো তাহলে এই যে 6টা লিখে দিলাম, তাহলে এই একটা সমাণু হতে পারে। এবার আমরা কি করব, দেখো যেহেতু এটা অ্যালকেন মানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, তাহলে তো আমার 6টা দিয়ে আর কোনো যোগ হওয়ার সুযোগ নেই। তাহলে এবার আমি একটা একটা করে কমাবো।
ঠিক আছে, হ্যাঁ নাজিয়া রাফিয়া শ্রাবন্তী ঠিক আছে 6। এবার দেখো তাহলে 6টা থেকে আমি কি করবো 5টা, তাহলে এই যে 5টা আর এই যে আরেকটা কার্বন সেটা কি হয়ে যাবে পার্শ্ব শিকল। তাহলে পার্শ্ব শিকল হতে পারে এই একটা, পার্শ্ব শিকল হতে পারে এই একটা। তার মানে এটা হচ্ছে শুধু হেক্সেন, এটা হচ্ছে 2 মিথাইল পেন্টেন, এটা হচ্ছে 3 মিথাইল পেন্টেন। বলো তো এইটা যদি এভাবে হয় তাহলে এটাকে কি আমরা এইভাবে আর লিখতে পারবো? এটাকে কি লেখা যাবে বলো তো একটু? এটা সম্ভব? বলো 4 নম্বরে এটা কি সম্ভব? খেয়াল করে দেখো এই 4 নম্বরের যেটা সেটা 2 নম্বর কিন্তু একই কথা। কেন? কারণ আমি যদি এদিক থেকে 1 2 বলি তাহলে এটা 2 নম্বর, আবার এদিক থেকে বললেও তো 2 নম্বর। কারণ আমরা তো নামকরণে শিখেছি যে পার্শ্ব শিকলের পজিশন যেদিক থেকে চিন্তা করলে কাছে হবে, যেদিক থেকে বিবেচনা করলে কাছে হবে, তাহলে এটাই তো কাছে। তাহলে হ্যাঁ নাজিয়া রাফিয়া গুড, জয়িদা সরকার সবার ঠিক আছে না, এটা সম্ভব না, এই জন্য এটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার 6 কার্বন দিয়ে হবে এটা আর 5 কার্বন দিয়ে হবে হচ্ছে এটা। ওকে, এবার আসো 4 কার্বন দিয়ে বানানো যায় কিনা। 4 কার্বন দিয়ে আসো এই পাশে লিখি, দেখো 1 2 3 4, এই 2 হাতে 2টা পার্শ্ব শিকল বানাই দিলাম, হয়ে গেল, তাই না? হয়ে যায় না? এবার কি করা যায়? একই হাতে 2টা পার্শ্ব শিকল, একই হাতে। আমার কাজ হচ্ছে সিরিয়ালে যেতে হবে। প্রথমে 6 কার্বন, সেটাকে কমালাম একটা, তাহলে হয়ে গেল 5 কার্বন। সেই 5 কার্বন একটা হাত দিয়ে দিলাম এর হাতে, আর বাকি এবার দেখো এটা 2 বানানো যায়, 3 বানানো যায়, তার বেশি আর বানানো যায় না। তাহলে আমার 5 কার্বন এখানেই শেষ। এরপরে যেতে হবে 4 কার্বনে। 4 কার্বন বানালে আমি এরকম 2 হাতে 2টো দিতে পারতেছি, তার কারণ আমার টোটাল কয়টা কার্বন? 6টা হতে হবে। এবার দেখো এটা যদি বানাই একই হাতে 2টো, তাও হয়ে যায় না? তাহলে বলো তো আমি কি এটা থেকে এটা কি লিখতে পারি? এটা লেখা আবার নিচে কি এটা লেখা যায় বলো তো? একটু কমেন্ট করো তো সবাই যে এটার পরে কি আমি এটা লিখতে পারবো? তাহলে এখানে গেল আমার 3টা, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে আমি যে 6 নম্বরটা লিখেছি এটা কি সম্ভব? মানে 5 আর 6 কি দুটো আলাদা জিনিস না একই জিনিস বলো তো একটু? হ্যাঁ, 5 আর 6 দুইটা কিন্তু একই। আমাকে একটু নামটা লিখে দেখাও তো, এই 5-এর নামটা কি হবে? হ্যাঁ গুড, সবাই যা লিখছো থ্যাংক ইউ। নাজিয়া রাফি, শশী, দীপচায়ন, হ্যাঁ মহালি আবার কি বলতেছো? না এই না সরি, শাকিল মুন্সি, ভুল হয়েছে ভাই, এটাও যা উপরেরটাও তো তাই, একই জিনিস। ওই একইভাবে আমরা শুধু কি করব, এটাকে 1 নম্বর ধরবো, এটাকে 2 নম্বর ধরবো, এটাকে 1 নম্বর ধরবো, এটাকে 2 নম্বর, তার মানে তো একই কথা। এটাও যা এটাও তাই, তার মানে যে লাও সেই কদু, বিষয়টা হচ্ছে তাই। ঠিক আছে, বলো বলো এটার নাম কি বলো তাড়াতাড়ি, 5 নম্বরটার নাম লিখে দেখাও একটু। ঠিক আছে, তাহলে এই জন্য হেক্সেনের সমান সংখ্যা কয়টি? 5টি। ঠিক আছে, হেক্সেনের সমান সংখ্যা কয়টি? 5টি। বুঝতে পারছি? তাড়াতাড়ি নামটা লিখে দেখাও সবাই। এই যে 5 নম্বরটা 5, হ্যাঁ 2,2 ডাইমিথাইল বিউটেন। গুড শাকিল মুর্শিদ, থ্যাংক ইউ। 2,2 ডাইমিথাইল বিউটেন। ঠিক আছে, বাট মিথাইল বানানটা সব কিছু ভুল গেছে, ইংরেজিতে লিখলেও একটু সঠিক করে লিখতে হবে কিন্তু। আচ্ছা, লেখার নিয়মটা বলি, যখন 2টা প্রতিস্থাপক লিখবে তখন কমা দিয়ে লিখতে হবে এবং তারপর একটা ড্যাশ চিহ্ন দিতে হবে, ড্যাশ। তারপর লিখতে গেলে ডাই মিথাইল এবং এরপরে বিউটেন। বাংলায় লিখলে 2,2 বুঝতে পেরেছি? ঠিক আছে, 2,2 ডাইমিথাইল বিউটেন।
ওকে, ইংরেজি বানানটাও সঠিক হতে হবে, কারণ অনেক সময় ঢাকা ভার্সিটির পরীক্ষায় অনেক সময় ইংরেজিতে দিয়ে রাখে, ঠিক আছে? নামকরণটা কি করে, ওরা ইংরেজিতে দিয়ে রাখে, এই জন্য বানানে কিন্তু অনেক কিছু, ঠিক আছে? যেমন এই বিউটেন হচ্ছে এই, আবার এই টিন মানে হচ্ছে অ্যালকিন, ওয়াইএনই দেওয়া মানে হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে? আর লাস্টে যদি ওয়াইএল দেওয়া হয় তার মানে হচ্ছে বিউটাইল মূলক, ঠিক আছে? ওকে, মিথাইলের ক্ষেত্রে লাস্ট হবে ওয়াইল, ওয়াইএল, মিথাইল, ওয়াইএল, ঠিক আছে? ওকে, আজকে তো আমাদের প্রশ্ন সলভ করতে করতে টাইম শেষ হয়ে গেল। এরপর একটা ছিল C3H6O, ঠিক একই রকমভাবে তোমরাই বের করবে। এই সংকেতটা কাকে ফলো করে? অ্যালডিহাইড কিটোনকে ফলো করে, অ্যালডিহাইড কিটোন। হ্যাঁ, কম দেখা যাচ্ছে, আচ্ছা, তাহলে আমরা নীলটা ব্যবহার না করি, তাহলে কি অ্যালডিহাইড আর কিটোন হবে? সহজ কথা। তাহলে এখান থেকে কি কি বানানো যায় খেয়াল করো। অ্যালডিহাইডটার নাম কি? প্রোপানেল, ঠিক আছে? তাহলে প্রোপানেল। কিটোন কিভাবে করা যায়? এই যে প্রোপানন, তাহলে এটা হচ্ছে প্রোপানেল, এটা কি? প্রোপানন। দেখো অনেকে কিন্তু দুটো অ্যান্সার করছো, একদিক থেকে চিন্তা করলে দুটো সঠিক, কিন্তু প্রকৃত উত্তর হবে আরেকটার সাথে। ও আচ্ছা, এখানে ছিল হচ্ছে কোন সময়টা সম্ভব নয়, তাহলে একটা অ্যান্সার প্রোপানেল, আমরা কতেই পাচ্ছি প্রোপানেল, খতে পাচ্ছি প্রোপানন, এটাও সঠিক। আচ্ছা, এটা কি ধরনের সমানতা দেখায়? টটোমারিজম। তাহলে কিটোন কি দেখায়? টটোমারিজম। কিটোন কি হয়ে যাবে? ইনল হয়ে যাবে, ইনল। মানে এটা ভেঙে কি তৈরি হবে? এই CH3 সি উপরে তো জিনিসটা তো এরকম ছিল, তাই না? কি হবে বলো তো? এখানে একটা হাইড্রোজেন কমে যাবে, এই হাইড্রোজেনটা উপরে চলে আসবে, তাহলে এখানে ওএইচ হয়ে গেল, এখানে দ্বিবন্ধন চলে আসলো, আর একটা হাইড্রোজেন কমে গেল, তাহলে এটার নাম কি? এটা তো প্রোপিন, তাই না? প্রোপিন, নামের শেষে অল, তাহলে প্রোপিনল। ওকে, প্রোপিনল। দেখো এখানে আছে প্রোপিনোইক অ্যাসিড, সহজ কথায় অ্যাসিড কি হবে এটা দিয়ে? অ্যাসিড হতে গেলে কয়টা অক্সিজেন লাগবে? দুইটা, তো এখানে তো অক্সিজেন মাত্র একটা, তাহলে অ্যাসিড হবে কিভাবে? এটা এগুলো কিন্তু এত মানে বোঝাও লাগে না, অপশন খেয়াল করতে হয় একটু, ঠিক আছে? অ্যাসিড হওয়ার জন্য দুটো অক্সিজেন দরকার, আছে মাত্র একটা, তাহলে তো অ্যাসিড হওয়ার কোনো প্রশ্নই আসে না, তাহলে অ্যান্সার ওইটাই। আচ্ছা, মেটাবলিজম দেখায় না, কে বলে ফেলছি। 18 নম্বরে ছিল ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পরে কোন ধরনের? এটা কি ধরনের সমানতা? এই যে এটা কি ধরনের সমানতা? আগেই বলছি, কার্যকরীমূলক সমানতা, সেটাই কার্যকরীমূলক সমানতা। আচ্ছা, কাইলার কেন্দ্রবিশিষ্ট 1 ডিগ্রি অ্যালকোহল কোনটা? এটা আমরা আগেই বলে ফেলছি, অ্যান্সার হবে 2 মিথাইল 1 বিউটানল। সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে? এটা আগের দিন আমরা সলভ করছি, 7টা হবে অ্যান্সার। টটোমারিজম প্রদর্শন করে কোনটা? কিটোন, মানে প্রোপানন। তাহলে এই যে একটু আগে তো করেই ফেললাম, এই যে এটা বলা হয়েছে 22 নম্বরে, এই সংকেতের সম্ভাব্য সমাণু কয়টা? তাহলে 1 2 3, তাহলে এই জন্যই 3টা সমাণু বলা হয়েছে অ্যান্সার। অনেকে দেখলাম 2টা সমাণু দিছো, এই যে 1 2, ওকে না 2টা হবে না, এই যে আরেকটা হয়তো, এই যে এইটা, এই জন্য 3টা। তাহলে C3H6O এইটার কয়টা সমান হবে? 3টা। ওকে, আচ্ছা, 24টা আলোক সক্রিয়, এটা তো বুঝবাই তোমরা, যার 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকে। 23টা অ্যান্সার করেই ফেলছি, আর 25 তো আগের দিন বলেই দিয়েছিলাম, ঠিক আছে? যদি 2 হাতে 2টা, ওই যে যেমন CAB নট ইকুয়াল টু CAA, কি বলছে? যে দুটো সেম জিনিস হওয়া যাবে না, একই হাতে 2টা একই জিনিস থাকা যাবে না, তাহলে সেটা জ্যামিতিক সময় দেখাবে না। ওকে, ঠিক আছে, এই গেল আমাদের প্রশ্ন রিলেটেড। আমরা এবার সব বিক্রিয়া। আসো আজকে পড়ার মেইন টপিকে আসি,
ঠিক আছে? আচ্ছা, তাহলে সব বিক্রিয়া। বিক্রিয়া যখন আমরা শিখব, তার আগে আমাদেরকে শিখতে হবে জৈব রসায়নে বিক্রিয়াগুলো হয় কিসের মাধ্যমে। তাহলে জৈব রসায়নের বিক্রিয়াগুলো হয় দুইটা ভাবে। আচ্ছা, বিক্রিয়া মানে কি? মানে এই যে কার্বন কার্বন যে বন্ধনটা, এই যে কার্বন কার্বন বন্ধনটা, এই বন্ধনটা ভাঙতে হবে, তাই তো? এটাই তো বিক্রিয়ার কথা নাকি? এটাতে কি হবে? এই যে মনে করো এখানে এসে কেউ একটা বিক্রিয়া করলো, মানে এ এসে এটাকে অ্যাটাক করবে, তাই তো? তাহলে এ যখন একে অ্যাটাক করবে, তাহলে এ হয়ে যাবে আক্রমণকারী বিকারক। আর যেহেতু এ কারো দ্বারা অ্যাটাক হচ্ছে, তখন তার নাম হবে সাবস্ট্রেট। তাহলে যে কারো দ্বারা বিক্রিয়া আসতেছে সে হলো সাবস্ট্রেট, আর যে নিজে বিক্রিয়ার জন্য বাধ্য করতেছে সে হলো আক্রমণকারী বিকারক। ঠিক আছে? ওকে, তাহলে কি হবে দেখো, এই বিক্রিয়া হওয়ার জন্য মূলত দায়ী হলো দুইটা পদ্ধতি। একটা হচ্ছে সুষম বিভাজন, আচ্ছা ঠিক মতো কি দেখা যাচ্ছে লেখাগুলো? না বোঝা গেলে একটু বলতে হবে, ঠিক আছে, যে বুঝতে পারতেছি না। তাহলে একটা হচ্ছে সুষম বিভাজন আর একটা হচ্ছে বিষম বিভাজন। সুষম মানে কি? যেখানে আমার কার্বন কার্বনের যে বন্ধনটা একদম ঠিক মাঝ বরাবর ভেঙে যাবে, মানে সমযোজী সিগমা বন্ধনের যখন মাঝখান দিয়ে ঠিক ভেঙে যাবে, তখন যেটা তৈরি হবে তার নাম হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ রাজিয়া, দেখা যাচ্ছে, ওকে। তাহলে কি তৈরি হবে? দুইটা মুক্তমূলক। তার মানে তাহলে যদি পরীক্ষা আসে মুক্তমূলক কাকে বলে? যে সমযোজী সিগমা বন্ধনের সুষম বিভাজনের ফলে যে জিনিসটি তৈরি হয় তাকেই বলা হয় মুক্তমূলক। ঠিক আছে? তাহলে সুষম বিভাজনের ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আবার মুক্তমূলক। আর বিষম বিভাজন থেকে যেটা তৈরি হবে, যেমন মনে করো এই দুইটা বিভাজন হলো, কি হবে? এই বিভাজনের সময় একজন পুরাটা নিয়ে যাবে, আরেকজন বঞ্চিত হবে। তাহলে যে বঞ্চিত হবে সে হবে ডেল্টা প্লাস, যে হবে সে হবে মাইনাস। তার মানে এখানে আমার তৈরি হচ্ছে সি প্লাস, আরেকটা তৈরি হচ্ছে সি মাইনাস। এই যে প্লাস মাইনাস তৈরি হলো, এই যে পজিটিভ জিনিসটা তাকে বলা হয় ইলেকট্রোফাইল। আর যে নেগেটিভ জিনিসটা তৈরি হয় তাকে বলা হয় নিউক্লিওফাইল। ঠিক আছে? তাহলে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল হলো ধনাত্মক চার্জযুক্ত। তাহলে এইটা যদি পরীক্ষা আসে ইলেকট্রোফাইল কাকে বলে, তাহলে কি বলবো? সমযোজী সিগমা বন্ধনের বিষম বিভাজনের ফলে যে ধনাত্মক চার্জযুক্ত পদার্থটি উৎপন্ন হয় সেটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর যে ঋণাত্মক পদার্থক চার বিশিষ্ট যেটি উৎপন্ন হয় সেটা নিউক্লিওফাইল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলো তো, মুক্তমূলক, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এদের একটা ক্রম আছে না? ওই যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, কোনটার ক্ষেত্রে কোনটা বেশি সক্রিয় বলো তো একটু আমাকে বলো। ইলেকট্রোফাইলের ক্ষেত্রে সক্রিয়তার ক্রম কোনটা সেটা একটু দেখাও, একটু লিখে দেখাও। ইলেকট্রোফাইলের সক্রিয়তার ক্রম সেটা কি 123 না 321? কোনটা হবে একটু লিখে দেখাও তো। তাহলে কি বললাম, যে ইলেকট্রোফাইলের ক্ষেত্রে, অর্থাৎ যেটাকে আমরা বলি কার্বনিয়াম আয়ন, যাকে আমরা কি বলি কার্বনিয়াম আয়ন, আর নিউক্লিওফাইলের ক্ষেত্রে তার নাম হচ্ছে কার্বনায়ন। এই দুইটা জিনিসের মানে মূলত আমি জানতে চেয়েছি কার্বনিয়াম আয়ন যেটা ইলেকট্রোফাইল, এর সক্রিয়তার ক্রমটা একটু লিখে দেখো। ঠিক আছে? সক্রিয়তার ক্রম, হ্যাঁ নাজিয়া এবং শ্রাবন্তী, আচ্ছা ভুল হয়েছে, কিন্তু দুইজনেরই ভুল হয়েছে। আমি প্রশ্নটা জিজ্ঞেস করেছি একটু টেকনিক্যালভাবে, জিজ্ঞেস করেছি সক্রিয় কোনটা,
স্থায়িত্ব কিন্তু জিজ্ঞাসা করিনি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ইলেকট্রোফাইল। আচ্ছা, আগে একটু বলে নিই, ইলেকট্রোফাইলে আসার আগে এই যে আমরা মুক্তমূলকটা লিখছিলাম এখানে, মুক্তমূলক, একটু এখানে লিখে নাও যে মুক্তমূলক বিক্রিয়ার মেকানিজম কোনগুলা। সেটা হচ্ছে জৈব যৌগের দহন, তাহলে এটাকে দাও 1 নম্বর। তাহলে কোন কোন বিক্রিয়া মুক্তমূলকের মাধ্যমে ঘটে? মুক্তমূলকের ইংরেজি কি? ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল, তাহলে যে সকল বিক্রিয়া ফ্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে তার মধ্যে একটা হচ্ছে জৈব যৌগের দহন বিক্রিয়া। জৈব যৌগের দহন বিক্রিয়া, ঠিক আছে? জৈব যৌগের দহন বিক্রিয়া। 2 নম্বরে আসো, অ্যালকেনের সমানুকরণ। তাহলে এই যে মুক্তমূলক পরীক্ষায় যদি আসে, অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া মেকানিজমে ঘটে, তাহলে অ্যান্সার কি হবে? একটু লিখে দেখো সবাই, যে অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া কোন ধরনের মেকানিজমে ঘটে, ঠিক আছে? সে একটু লিখে দেখো। আচ্ছা, ওকে, এরপরে আসো, তার টোটাল 4টা জিনিস, 4টা। তাহলে 1 হচ্ছে জৈব যৌগের দহন, 2 হচ্ছে অ্যালকেনের সমানুকরণ, 3 হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে কোনো বিক্রিয়া, এবং 4 নম্বর খুব একটা কমন বিক্রিয়া, সেটা তোমরা লিখো তো দেখি, কেউ লিখতে পারলে আমার পক্ষ থেকে একটা গিফট থাকবে, লিখে দেখো। তাহলে আমি একটা বলছি জৈব যৌগের দহন, 2 নম্বরে বলছি অ্যালকেনের সমানুকরণ, 3 নম্বরে কি বললাম? সূর্যালোকের উপস্থিতিতে কোনো বিক্রিয়া। সূর্যালোকের উপস্থিতি কোনো বিক্রিয়ায় যদি দেখো এরকম এইচ নিউ, এই সংকেতটা দেয়া আছে তীরের উপর, কেমন খেয়াল করো। মনে করো এই বিক্রিয়াটা তোমাকে লিখে দিল, বলল এই বিক্রিয়ার মেকানিজম কোন পদ্ধতিতে ঘটে, এই বিক্রিয়ার মেকানিজম কোন পদ্ধতিতে ঘটে। অ্যান্সার কি হবে? ফার্স্ট লিখে ফেলো তাড়াতাড়ি, এই বিক্রিয়ার মেকানিজম কোন পদ্ধতিতে ঘটে, তাড়াতাড়ি লিখে ফেলো। তাহলে কি বললাম? জৈব যৌগের দহন, অ্যালকেনের সমানুকরণ, সূর্যালোকের উপস্থিতিতে যেখানে এইচ নিউ থাকবে। তাহলে এটা কি হবে? অ্যান্সার দিতে দেরি হচ্ছে কেন? বলে ফেলো তাড়াতাড়ি। সূর্যালোকের উপস্থিতি এইচ নিউ, বলে ফেলছি তো। মেকানিজম কি? আচ্ছা, 4 নম্বর বিপরীত মার্কনিকভ। যাকে বলা হয় খারাস, খারাসের নীতি, ঠিক আছে? শ্রাবন্তী মাহালি একটা গিফট পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে বিপরীত মার্কনিকভ বা খারাস, তাহলে এই যে খারাসের যে পারক্সাইড নীতি, সেটাই হচ্ছে আমার এই মুক্তমূলক বিক্রিয়া, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে জৈব যৌগের দহন বিক্রিয়া, একটা হলো অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া, সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া, আর বিপরীত মার্কনিকভ বা খারাস। এই 4টা হচ্ছে আমার মুক্তমূলক বিক্রিয়া, ঠিক আছে? ওকে, তাহলে সুষম বিভাজনটা আমরা বাদ দিলাম, শেষ। ঠিক আছে? তাহলে এই বিক্রিয়ার মেকানিজম কি? অ্যান্সার কি হবে? আচ্ছা, নাজিয়া নাফিয়া এই খারাসের বাড়িতে তুমিও লিখেছো, ঠিক আছে? তাহলে 2 জনকে ভাগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বিক্রিয়ার মেকানিজম কি? মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বিক্রিয়া, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবার তাহলে আমাদের ফ্রি রেডিক্যাল শেষ হলো। এইবার আমরা দেখব হচ্ছে এই যে ইলেকট্রোফাইল নিয়ে যেটা বলতেছিলাম, ইলেকট্রোফাইল। দেখো, ইলেকট্রোফাইল মানে নামের মধ্যে কি আছে? ইলেকট্রন, অর্থাৎ যার ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তাহলে আকর্ষণ কার থাকে? যে পজিটিভ জিনিস, পজিটিভ মানে তার ঘাটতি আছে,
তাহলে তারই তো ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে। তার মানে যে সকল যৌগগুলো ধনাত্মক হবে, ধনাত্মক চার্জ বিশিষ্ট, বিগত মেডিকেল পরীক্ষা এবং যে কোনো ভার্সিটির পরীক্ষায় ইলেকট্রোফাইল কোনটি, নিউক্লিওফাইল কোনটি, এটা থেকে প্রশ্ন আসেই প্রতিবার। তো তোমাদেরও আসবে, ঠিক আছে, আসবেই, হয় ইলেকট্রোফাইল কোনটি বা না নিউক্লিওফাইল কোনটি, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে খুব ভালোভাবে কোনটি ইলেকট্রোফাইল কোনটি নিউক্লিওফাইল এটা চিনতে হবে, এবং খুবই সহজ, কিন্তু কঠিন কিছুই না একদম। আচ্ছা, তাহলে কি বললাম? সহজ কথা। প্রথম কথা হলো একদম সহজ, ইলেকট্রোফাইলকে যেটা ধনাত্মক চার্জ, তাহলে ধনাত্মক চার্জ বিশিষ্ট কেউ যদি হয় সেটাই হবে হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। ওকে, আচ্ছা, এরপরে আরেকটাকে বলা হয় প্রসম। প্রসম মানে হচ্ছে যেগুলোতে কোনো চার্জ নেই। তাহলে এগুলোকে আমরা কিভাবে বুঝবো? যাদের ইলেকট্রনের ঘাটতি আছে। কাদের ঘাটতি থাকে? ওই যে সকল যৌগগুলো আমরা পড়ে আসছি, অষ্টক অপূর্ণ যৌগ, মানে যাদের অষ্টক পূর্ণ হয় না, যেমন AlCl3, দেখো এখানে ছয়টা ইলেকট্রন, দুটো কম আছে। BF3, 6টা ইলেকট্রন, দুটো কম আছে। SO3, 6টা ইলেকট্রন, দুটো কম আছে। এরকম যাদের কম থাকবে, অর্থাৎ যাদের নামের সাথে 3 পাওয়া যাবে, নো, এই যাদের নামের সাথে 3 পাওয়া যাবে এটা করলে কিন্তু ভুল হবে। কেননা NH3, PH3 এইগুলাই কিন্তু 3 পাওয়া গেলেও এগুলোতে কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে। কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে যাদের এরকম মুক্ত ইলেকট্রন থাকবে তারা কিন্তু আবার হয়ে যাবে নিউক্লিওফাইল। এই জন্য কনফিউশন করা যাবে না, একদম ক্লিয়ার, ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ শ্রাবন্তী, শর্মী, হ্যাঁ ঠিক আছে সবগুলো, ঠিক আছে। তাহলে যাদের এরকম 3 থাকবে এবং ইলেকট্রন কম থাকবে তারাই শুধুমাত্র হবে ইলেকট্রোফাইল। ওকে, তাহলে যে কোনো ধনাত্মক চার্জ, সেটা হতে পারে মনে করো এই যে আমাদের CH3 যদি প্লাস হয়, ক্লোরিন যদি প্লাস হয়, এরকম যে কোনোটা প্লাস বিশিষ্ট যৌগই হতে পারে। প্রসমর ক্ষেত্রে দেখতে হবে যেখানে কম আছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। এগুলো কি আমাদের ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলের ক্ষেত্রে মনে রাখতে হবে এই যে ফ্রি রেডিক্যাল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এরা কিন্তু খুবই সক্রিয়, মানে সুযোগ পেলেই বিক্রিয়া করে, তাই না? কারণ এদের তো দরকার, যে পজিটিভ তার কি দরকার? ইলেকট্রন দরকার। যে কম আছে তারও ইলেকট্রন দরকার, এই জন্য তারা সহজেই বিক্রিয়া করতে চায়। আচ্ছা, একটা প্রশ্ন বলো তো। হ্যাঁ, FeCl3, তুমি হ্যাঁ গুড, ঠিক বলেছো, FeCl3 হবে এখানে, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু বলো তো, লুইস অ্যাসিড এবং লুইস ক্ষার দুইটা কথা আছে না? ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, তাহলে কোনটা লুইস অ্যাসিড এবং কোনটা লুইস ক্ষার, এটা একটু বলো তো, যে এগুলোর মধ্যে কোনটা লুইস অ্যাসিড কোনটা লুইস ক্ষার। এক কথায় যদি আমরা বলি, তাহলে নিউক্লিওফাইলের মধ্যে দেখো, ইলেকট্রোফাইলের ক্ষেত্রে পেলাম পজিটিভ, আর নিউক্লিওফাইলের ক্ষেত্রে হবে নেগেটিভ, মানে ঋণাত্মক। অর্থাৎ এইখানে হচ্ছে ঋণাত্মক যত আয়ন আছে, ঋণাত্মক যত, যেমন মনে করো OH মাইনাস, Cl মাইনাস, এরকম যত ঋণাত্মক আয়ন আছে তারা সব কি হবে? যত ঋণাত্মক আয়ন আছে তারা সব কি হবে? তারা সব হচ্ছে আমার নিউক্লিওফাইল। দেখো নামের মধ্যেই ন আছে, নিউক্লিও, এই জন্য নেগেটিভ, ঋণাত্মক, ঠিক আছে। তাহলে যারা ঋণাত্মক তারাই নিউক্লিওফাইল, যারা ধনাত্মক তারা ইলেকট্রোফাইল। ওকে, ক্লিয়ার? তো আমার ওটার অ্যান্সার তো কেউ দিলা না, যে লুইস অ্যাসিড কোনটা, লুইস ক্ষারক কোনটা। গুড, তাহলে ইলেকট্রোফাইল, থ্যাংক ইউ। হ্যাঁ, শর্মী, শ্রাবন্তী, থ্যাংক ইউ সব। তাহলে লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রোফাইল, যাদের ইলেকট্রন দরকার। আর লুইস ক্ষারক হচ্ছে নিউক্লিওফাইল। লুইস ক্ষারক হচ্ছে নিউক্লিওফাইল। ওকে, ক্লিয়ার?
তাহলে লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রোফাইল, লুইস ক্ষারক হচ্ছে নিউক্লিওফাইল। ওকে, আচ্ছা গুড। নাজিয়া রাফিয়া, শর্মি, থ্যাংক ইউ। তাহলে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। আচ্ছা, ওই দুইজনের নাম একটু অ্যাড করে নিয়ে, শ্রাবন্তী আর নাজিয়া। আচ্ছা, তাহলে নিউক্লিওফাইলের মধ্যে কি দেখলাম? এই যে যাদের এরকম মুক্ত ইলেকট্রন থাকবে, ঠিক আছে, যাদের এরকম মুক্ত ইলেকট্রন থাকবে, যেমন হতে পারে NH3PH3 হতে পারে, তারপরে আমাদের গ্রিগনার্ড বিকারক RMgX, এটাও হতে পারে, এটাও কিন্তু একটা নিউক্লিওফাইল। দেখো, যেটা ধনাত্মক তাকে নিয়ে কিন্তু আমাকে চিন্তা করতে হয় না যেটা ইলেকট্রোফাইল হবে, যেটা ঋণাত্মক সেটাকে নিয়ে কিন্তু চিন্তা করতে হয় না যে নিউক্লিওফাইল হবে, কিন্তু যেগুলো প্রশম এগুলো আমাকে জানতে হবে। তাহলে যাদের ঘাটতি আছে তারা হচ্ছে ইলেকট্রোফাইল, আর যাদের বেশি আছে, এই যে এর তো এখানে বেশি আছে এক্স, তারা হচ্ছে নিউক্লিওফাইল। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা একটু দেখব দেখো ইলেকট্রোফাইলের ক্ষেত্রে কার্বনিয়াম আয়ন বলা হয়। কি বলা হয়? আমরা জানি যে কোনো পজিটিভের নামের শেষে আম থাকে, আম, যেমন সোডিয়াম, পটাশিয়াম। ঠিক একইভাবে অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, দেখছো আয়ন, তাহলে ঠিক একইভাবে এটার নাম হবে কার্বনিয়াম। তাহলে এই আয়নটার নাম কি? কার্বনিয়াম আয়ন। খেয়াল করো, এই হচ্ছে আমাদের কার্বনিয়াম আয়ন, এটা কি প্লাস। এখন এর একটা বিষয় আছে, দেখো এই একটা আঁকাইলাম, এর হাতে একটা আর দিলাম, এর হাতে দুইটা আর দিলাম, এর হাতে তিনটা আর দিলাম। যে প্রশ্নটি করেছিলাম যে কোনটা বেশি স্থায়ী হবে, ঠিক আছে, কোনটা বেশি স্থায়ী হবে। খেয়াল করো, এখানে তো পজিটিভ চার্জ, আমরা জানি অ্যালকাইল মূলক, এই আর মানে কি? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকগুলো হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, মানে কি? তাহলে ইলেকট্রন দিতে পারে। কি করতে পারে? ইলেকট্রন দিতে পারে। তাহলে যদি ইলেকট্রন দেয় তাহলে কি এই পজিটিভ চার্জ আর থাকবে? থাকবে না, তাহলে আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে। যদি পজিটিভ চার্জ প্রশমিত হয়ে যায় তাহলে কি এ সহজে আর বিক্রিয়া করবে? বিক্রিয়া করবে না। তাহলে সে কি হয়ে যাবে? স্থায়ী হয়ে যাবে। আর স্থায়ী মনে রাখতে হবে, যে যৌগ যত বেশি স্থায়ী তার সক্রিয়তা তত কম। তার মানে সক্রিয়তা এবং স্থায়িত্ব ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? তাহলে যদি আমাকে বলা হয়, মানে এটা হচ্ছে কি স্থায়িত্ব, তাহলে এটা হচ্ছে স্থায়িত্ব বললে কোনটা সবচেয়ে বেশি? তাহলে স্থায়িত্ব বললে অ্যান্সার হবে 321। ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক এটাও 321। তাহলে ফ্রি রেডিক্যাল 321, কার্বনিয়াম আয়ন 321, এটা হচ্ছে স্থায়িত্ব। আর যদি সক্রিয়তা বলা হয় তাহলে সক্রিয়তা কি হবে? উল্টা হবে। তাহলে অ্যান্সার হবে 123। অ্যান্সার কি হবে? 123। বুঝতে পারছি? তাহলে স্থায়িত্ব হচ্ছে 321, সক্রিয়তা 123। তোমরা দুটো মনে রাখার দরকার নেই, তোমরা একটা মনে রাখবা। কোনটা মনে রাখবা? বইতে যেটা আছে। কোনটা আছে? স্থায়িত্ব। তোমাদের কাজ হচ্ছে স্থায়িত্ব মনে রাখা। তার মানে স্থায়িত্বটা আমরা মনে রাখবো। স্থায়িত্ব হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 321। ঠিক আছে? ওই যে তুমি সেও আমি, তুমি আমিও সে, হ্যাঁ, সে তুমি আমি, ওই যে আমরা নিত্য সমাস ছিল, তারপর দ্বিগু সমাস, বিভিন্ন টাইপ আছে। হ্যাঁ, যখন আমরা দোষ নিজের ঘাড়ে নেই তখন 123 হয়। ইংরেজিতেও তাই আমরা ব্যবহার করি। ঠিক আছে? তাহলে কার্বনিয়াম আয়ন এবং মুক্তমূলক, এটা আর হচ্ছে মুক্তমূলক, এই দুইটা স্থায়িত্বের ক্রম হচ্ছে 321। অ্যান্সার হবে, অ্যান্সার কি হবে? 321। ওকে? আর শক্তিমাত্রা হচ্ছে 123। আমরা শুধু মনে রাখবো স্থায়িত্ব। ওকে? এবার আসো নিউক্লিওফাইল, তার মানে কার্বন আয়ন। এবার আমরা কি লিখবো? কার্বন আয়ন। কার্বন আয়ন, আয়ন মানে কি? অ্যানায়ন, তার মানে কি? নেগেটিভ। দেখো, আমি যত বেশি অ্যালকাইল মূলক যুক্ত করব তত নেগেটিভিটি বাড়তে থাকবে না? তার মানে কি?
তার স্থায়িত্ব কমে যাবে। তার মানে নেগেটিভের ক্ষেত্রে আমার আর বেশি থাকা যাবে না। তাহলে যত বেশি আর দিব তত দুর্বল হয়ে যাবে, তত স্থায়ী কমে যাবে, কিন্তু সক্রিয়তা কিন্তু বেড়ে যাবে। তার মানে স্থায়িত্ব চিন্তা করলে সবচেয়ে বেশি স্থায়ী হলো এইটা। তার মানে আমরা যখন কার্বন আয়ন বলি তখন স্থায়িত্ব হচ্ছে 123। কার্বন আয়নের ক্ষেত্রে স্থায়িত্ব কি হবে? 123। কিন্তু যখন আমরা বলবো সক্রিয়তা তখন কিন্তু 321। ওকে, তাহলে আমরা মনে রাখবো কোনটা? স্থায়িত্বটা মনে রাখবো। তাহলে কি বললাম? মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল এবং ইলেকট্রোফাইল, এটা হচ্ছে 321। ওকে, কার্বন আয়ন এটার স্থায়িত্ব কি? 123। এইটুকুই শুধু মাথার মধ্যে রাখো, আর কিছু না। তবে এইটুকু মাথায় রাখবো যে স্থায়িত্বের থেকে মানে স্থায়িত্বের উল্টা হচ্ছে সক্রিয়তা। তাহলে স্থায়িত্ব যেটা বেশি সক্রিয়তার কম, এই জন্য মনে রাখতে হবে একটা, আর বাকিটা শুধু সূত্র মনে রাখলেই হচ্ছে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, এরপর তাহলে আমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল কাকে বলে সেটা বুঝলাম। এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার মেইন যে মেকানিজম। কারণ আমরা যত বিক্রিয়া করব সব হবে এই দুইটা জিনিস, মানে হয় ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইলের উপর। তো আমাদের টোটাল যত বিক্রিয়া আছে সেটাকে ভাগ করা যায় 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে। সবার প্রথমে আমরা লিখি সংযোজন। সংযোজন যার আরেকটা হচ্ছে জুত বিক্রিয়া। কি বিক্রিয়া? এটা ভালো করে খাতায় লিখো এবং খুব ভালো করে এটা মাথায় ঢুকায় নাও। এইটুকু জানলেই প্রশ্ন অ্যান্সার করা যাবে। 2-1টা প্রশ্ন এখান থেকে আসবে, যেটা গতবার আসছে, কিন্তু গত বিসিএস গত মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা আসছে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে সংযোজন বা জুত, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন একটা হচ্ছে অপসারণ, এবং লাস্ট অফ অল সেটা হচ্ছে সমানুকরণ। ওই সমানুকরণ বিক্রিয়া তো আমরা বলেই ফেলছি যে অ্যালকেনের সমানুকরণ হলে সেটা মুক্তমূলক হবে, আর অন্য যে কোনো সমানুকরণ সেটাও তো ওইভাবে ক্লাসিফাইড না। মূলত ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। যদি আমরা এদেরকে স্টার দিতে চাই তাহলে যে দুইটাকে সবচেয়ে বেশি স্টার দিতে হবে সেটা হলো এই দুইটা। পরীক্ষায় প্রশ্ন আসলে ঘুরে ফিরে এই দুইটা থেকেই আসবে। ঠিক আছে, এবার আসা সংযোজন। সংযোজনের মধ্যে আবার 2 ধরনের, তাহলে প্রতিটা জিনিসে 2টা হয়, একটা ইলেকট্রোফাইল, একটা নিউক্লিওফাইল। তাহলে এর মধ্যে আমার একটা হলো ইলেকট্রোফিলিক সংযোজন, একটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। ঠিক আছে, একটা হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন, একটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। মনে রাখবে ইলেকট্রোফিলিক হচ্ছে যেখানে 2টা একই জিনিস থাকে, তার মানে দুটোই কার্বন। কোথায় কোথায় 2টাই কার্বন থাকে? সেটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। তাহলে সংযোজন বিক্রিয়া কোথায় ঘটে? সহজ কথা, যেখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে। যেখানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে। দ্বিবন্ধন কোথায় কোথায় আছে? অ্যালকিনে আছে, অ্যালডিহাইডে আছে, কিটোনে আছে। আর ত্রিবন্ধন কোথায় কোথায় আছে? অ্যালকাইন এবং সায়ানাইড। কোথায় আছে? অ্যালকাইন এবং সায়ানাইড। তাহলে দেখো ইলেকট্রোফিলিক যে সংযোজন বিক্রিয়া সেটা কোথায় কোথায় ঘটে? অ্যালকিন এবং অ্যালকাইন। আচ্ছা, একটু বলে নেই, এই যে পরিস্থাপন বিক্রিয়া সেটা কোথায় ঘটে?
যত একক বন্ধন আছে, এই জিনিসটা আগে জানতে হবে যে দ্বিবন্ধনের জন্য মেইন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া, আর একক বন্ধনের জন্য প্রধান বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তারা কিন্তু অপসারণ বিক্রিয়াও দেখায়, কিন্তু প্রধান হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে দ্বিবন্ধনের প্রধান বিক্রিয়া, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে খেয়াল করো ইলেকট্রোফিলিক কোনটা, অ্যালকিন এবং অ্যালকাইন। আর নিউক্লিওফিলিক তাহলে কারা হবে? এরা বাদে আর বাকি যেগুলো আছে সেটা হতে পারে অ্যালডিহাইড, কিটোন। তাহলে যদি আমাদের অ্যালডিহাইড কিটোনের কোনো বিক্রিয়া দিয়ে দেয় তাহলে সেটা কোন ধরনের বিক্রিয়া হবে? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। যদি অ্যালকিন অ্যালকাইনের কোনো বিক্রিয়া দেয় তাহলে কি হবে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। একটু ক্লিয়ার? যদি না বুঝতে পারো তাহলে বলো কিন্তু, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট জায়গাটা। ঠিক একইভাবে প্রতিস্থাপনেরও দুইটা পার্ট আছে, প্রতিস্থাপনেরও দুইটা ভাগ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, আর একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন সেটা দেখায় হচ্ছে, মনে রাখবা ইলেকট্রোফিলিক সবসময় দেখাবে একই জিনিস থাকলে, মানে বন্ধন যেটা সেখানে একই জিনিস। তাহলে একক বন্ধন এবং সেটা একই জিনিস, সেটা কোথায় থাকে? কার্বন কার্বন, অ্যালকেন হতে পারে, সেটা বেনজিন। অ্যালকেন হতে পারে সেটা বেনজিন। ঠিক আছে, সেটা হতে পারে অ্যালকেন, সেটা হতে পারে বেনজিন। আর নিউক্লিওফিলিক, তাহলে নিউক্লিওফিলিক থাকবে একক বন্ধন কিন্তু কার্বন ছাড়া অন্য কিছু, সেটা কি হইতে পারে? চিন্তা করো কি হতে পারে? সেটা হতে পারে অ্যালকোহল। খুবই ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে হ্যালাইড, মানে অ্যালকাইল হ্যালাইড। তাহলে দেখো তোমাকে যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে কোনো বিক্রিয়া দিয়ে দেয়, যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে কোনো বিক্রিয়া দিয়ে দেয় তাহলে অ্যান্সার কি হবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যার আরেক নামই হচ্ছে সেই SN1 আর SN2। ঠিক আছে, সেই হ্যালাইডের বিক্রিয়াটাই হচ্ছে SN1 SN2। এই প্রশ্নটাই বিগত বছর মেডিকেলে আসছিল। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে কিন্তু যে নিউক্লিওফিলিকের আরেক নাম কি? কেন্দ্রাকর্ষী। নিউক্লিওফিলিকের আরেক নাম কি? কেন্দ্রাকর্ষী। ঠিক আছে, কেন্দ্রাকর্ষী। আচ্ছা, অপসারণের মধ্যে E1 E2 মানে সাইজেভ সূত্র বলে একটা কথা আছে, সাইজেভ সূত্র E1 E2 আর কি। এটা মনে রাখবা 3 ডিগ্রি RX, এটা মনে রাখবা 1 ডিগ্রি RX, এটুকু মনে রাখলেই হবে। আর দুটার ক্ষেত্রে অ্যালকোহলও আছে। সমানুকরণের ক্ষেত্রে ওই যে আমরা ইউরিয়া তৈরির পরীক্ষা পড়ছিলাম না, অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়ে ইউরিয়া তৈরি করা, সেটাই হচ্ছে আমাদের সমানুকরণ বিক্রিয়া। ঠিক আছে, আর E1 E2, E1 হচ্ছে 3 ডিগ্রি মানে 3, আর E2 হচ্ছে 1 ডিগ্রি, মানে এটা হলো 3 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি। ঠিক আছে, এটাকে বলা হয় সাইজেভ সূত্র। কি বলে? সাইজেভ সূত্র। এগুলো আমরা পরে একটু ডিটেলসে দেখবো আরো পরের দিন। তাহলে আমরা এই হচ্ছে টোটাল বিক্রিয়ার যে মেকানিজম। তাহলে আমরা বিক্রিয়ার মেকানিজমের মধ্যে কি পড়লাম? গুড, অ্যালকোহল, কেন্দ্রাকর্ষী। আচ্ছা, বিক্রিয়ার মধ্যে মূলত 4 ধরন: একটা সংযোজন বা দ্রুত বিক্রিয়া, একটা প্রতিস্থাপন বিক্রিয়া, একটা অপসারণ, আর একটা হচ্ছে সমানুকরণ। যেটা সংযোজন তার আবার 2টা ভাগ, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। ইলেকট্রোফিলিকটাকে দেখাবে অ্যালকিন অ্যালকাইন, নিউক্লিওফিলিকটাকে দেখাবে অ্যালডিহাইড কিটোন। নিউক্লিওফিলিকের আরেকটা কেন্দ্রাকর্ষী। তাহলে যদি পরীক্ষায় আসে যে কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া কে দেখায়, আনসার কি হবে? অ্যালডিহাইড কিটোন। ঠিক আছে, আচ্ছা, প্রতিস্থাপনের ক্ষেত্রে একই রকম, ইলেকট্রন আকর্ষী, নিউক্লিওফিলিক, মানে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফিলিক আর নিউক্লিওকর্ষী। তো এক্ষেত্রে কী হবে? ইলেকট্রন আকর্ষী যদি হয় তাহলে হবে হচ্ছে আমাদের অ্যালকেন আর বেনজিন, অ্যালকেন আর বেনজিন। নিউক্লিওফিলিক যদি হয় তাহলে হবে অ্যালকাইল হ্যালাইড, যেটাই আমাদের SN1 SN2।
আর অপসারণের ক্ষেত্রে U1 E2 এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে আমাদেরকে ডিটেলসে জানতে হবে যে একক বন্ধনের মেইন বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আর দ্বিবন্ধনের মেইন বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে আপনারা বলেন তো যে যদি দুটোই থাকে, কোনো যৌগে দ্বিবন্ধনও আছে আবার একক বন্ধনও আছে, তাহলে যৌগটা কোন ধরনের বিক্রিয়া দেখাবে? তাড়াতাড়ি একটু কমেন্ট করেন তো, তাড়াতাড়ি ফার্স্ট। যে দুইটাই আছে, দ্বিবন্ধন আছে মানে একক বন্ধন আছে, দ্বিবন্ধন আছে, তাহলে যৌগটা কিসের মতো আচরণ করবে, মানে কাকে দেখাবে মূলত? ঠিক আছে, ওকে। এইটুকু পর্যন্তই আসলে আমাদের মেইন পড়াটা ছিল। এই বিক্রিয়াটার মেকানিজমটা ভালোভাবে দেখবেন। হ্যাঁ, নেক্সট দিন আমরা এর ভিতরে একটু ডিটেলস আলোচনা করব এবং অ্যালকেন এইগুলো নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, তো এই পর্যন্ত আসলে ভালো করে পড়তে হবে। এই জিনিসটা এইভাবে নোট করে সুন্দর করে মনে রাখতে, বুঝে পড়তে হবে যে পরীক্ষা আসলো হ্যালাইডের কোনো বিক্রিয়া, তাহলে যেন আমাদের কত ভাবতে না হয়। হ্যালাইডের বিক্রিয়া মানেই সেটা কেন্দ্রাকর্ষী পরিস্থাপন বিক্রিয়া, শেষ। এইভাবে বুঝে পড়তে হবে। ঠিক আছে, ওকে, সবাই তাহলে ভালো থাকবে আর সুস্থ থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ভালো করে নোট করিও। আচ্ছা, আসি, বাই।